বিসমিল্লাহির রহমানির রহিম। জর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের এটি হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব 5। তো এই প্রশ্নোত্তর পর্বে আমাদের অনেকে অনেক ধরনের কোশ্চেন আমাদেরকে করেছিলেন। অনেকে আমাদের ফেসবুক পেজে করেছিলেন, অনেকে গ্রুপে করেছিলেন, অনেকে আমার হচ্ছে মেন আইডিতে আমাদের ফেসবুকে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন। তো সেই কোশ্চেনগুলোর মধ্য থেকে যে কোশ্চেনগুলো আমার কাছে একটু কঠিন মনে রয়েছে, যাদেরকে আমি সলিউশন করে দিতে পারছি সেই সময়, তো সলিউশন করে দিয়েছি। অনেকে সলিউশন দিতে পারেনি, বলেছিলাম যে প্রশ্ন উত্তর পর্বে সলিউশন করব। তো সেই প্রশ্নগুলোর মধ্য থেকে আমি এখানে সলিউশন করব। যে রাফসান নামে জানি থেকে যে ইউটিউব মানে তার যে ফেসবুক, ইনি আমাকে কোশ্চেন করেছিলেন রাজশাহী থেকে। সে এনার একটি কোশ্চেন ছিল ফাংশনের, যেই ফাংশনটা ডোমেন বের করার। তো আমি এখানে সলিউশন করব। এছাড়া মাসুদ রানা, ইনি শেরপুর বগুড়া থেকে কোশ্চেন করেছিলেন। এই কোশ্চেনটি 5 5 6 6 7 7 সংখ্যাগুলো থেকে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। মাহফুজুর রহমান তুফা, ইনি এই উপকেন্দ্রের যে একটা আমাদের কোশ্চেন ছিল, যে এখান থেকে পরাবৃত্তের সমীকরণ এবং সব কিছু পরাবৃত্তের বের করতে বলছে। এরপর মোহাম্মদ বিন হার্টস আমাদের পরিমিতি থেকে আমাদের কোশ্চেন করেছিল। এছাড়াও ফিজিক্সের অনেকেই কোশ্চেন আমাদের করেছিলেন। সো আমি তার মধ্যে থেকে এই 4 ধরনের কোশ্চেন আমি আজকের প্রশ্ন উত্তর করব। তো শুরুতে আমি এই চ্যাপ্টারের সবচেয়ে যে বড় আমাদের কোশ্চেনটা, সেটা আমরা এখন সলিউশন করব। শুরুতেই মাহফুজুর রহমান, এনার এই কোশ্চেনটা সবচেয়ে একটু বড় কোশ্চেন সবগুলোর মধ্যে, তাই আমি বড় কোশ্চেনটা শুরুতে সলিউশন করব। দেন তারপর আমাদের এই ছোটো ছোটো যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ টাইপের, সেগুলোর আমি সলিউশন দিব। তো আমাদের মাহফুজুর রহমান যে লুফার যে কোশ্চেনটি ইনি করেছিলেন, বলেছেন এত উপকেন্দ্র এবং এত নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এবং পরাবৃত্তের অক্ষের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং লম্বের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি সহজ কথা এখানকার উপকেন্দ্র বিশিষ্ট যে সব কিছু তা বের করার আমি সিস্টেমটা দেখাবো। তো আমি ভিডিওটা এডিট করে না, ডাইরেক্ট আমি ভিডিও করে আপলোড করি, যার জন্য আমি এডিট করার সুযোগ হচ্ছে না। এডিট করলে পরে আমি অবশ্যই তোমাদের ফেসবুক পেজের অবশ্যই স্ক্রিনশটটা এখানে আমি দেখাইতাম, কিন্তু আমি এখানে যেহেতু এডিট করব না, ডাইরেক্ট আপলোড করব, তো যার কারণে আমি দেখাতে পারতেছি, নাম বলতেছি। আমার ফেসবুক পেজে গেলে আপনারা তাদের দেখতে পারবেন। সো এই পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের যত সূত্র লাগবে আমি আপনাদের এক নজরে দেখে দিচ্ছি। এটি ইন্টারমিডিয়েটের সেকেন্ড পার্টের পরাবৃত্তের যে সমীকরণ বের করতে হয় তার এখান থেকে। তো আমি দেখাচ্ছি, আপনি যদি পরাবৃত্তের আকারের যে কোনো অঙ্ক করতে চান, তাহলে আমাদের মনে রাখতে হবে পরাবৃত্ত আকারের জন্য আমাদের এই সূত্রগুলো আমাদের কিন্তু অবশ্যই লাগবে। যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0 যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ওয়াই হয়, তবে এক্ষেত্রে আমাদের এই এত সব কিছু আমাদের দরকার পড়বে। এই সূত্রগুলো যদি আপনার যে কেউ মুখস্থ করেন, তবে সেক্ষেত্রে আপনি পরাবৃত্ত সংক্রান্ত যে কোনো অঙ্ক অ্যান্সার করতে পারবেন। সেম ক্যাটাগরিতে আপনি উপবৃত্তের মানে এই সূত্র করে যদি মুখস্থ করেন, সেক্ষেত্রে সব অ্যান্সার করতে পারবেন। এবং এই করের সূত্র আপনি যদি অধিবৃত্তের ক্ষেত্রে মুখস্থ করেন, তবে সেক্ষেত্রে অধিবৃত্ত সংক্রান্ত সব ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এই সূত্রগুলো আমি আশা করব আপনারা সবাই যার যার মতো করে জেনে নেবেন। তো এখন আসি আমাদের এই প্রশ্ন উত্তর পর্বের জন্য। তো আমি পুরো ডিটেলস অঙ্কটা আপনার করে দিব, যাতে কারো কোথাও কোনো অনুচ্ছেদ বুঝতে প্রবলেম না হয়। আর এই প্রশ্নটার মাধ্যমে পরাবৃত্তের সবগুলো চ্যাপ্টার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একদম শুরু থেকে শুরু করব। জাস্ট আগে এর জন্য আমাদের একটা চিত্র এঁকে কাজ করতে হবে। তো আমি একটা চিত্র এঁকে নিচ্ছি, যে একটা নিয়ামক রেখা নিচ্ছি। যে নিয়ামক রেখার যে এরপরে একটা আমি রেখা নিচ্ছি, এখান থেকে ধরে নিলাম জেড। এই অংশটা হচ্ছে আমাদের জেড, আমাদের নিয়ামক রেখার জন্য এম, আর এম জেড এম প্রাইমটা আমাদের নিয়ামক রেখা। এর উপরে যে পরাবৃত্তগুলো আমাদের কেমন টাইপের হয় সেটা আপনারা সবাই জানেন। তো পরাবৃত্তের আকারগুলো এমন আকার হয়, আমি ফ্রি হ্যান্ড রাইটে আঁকে নিচ্ছি। তো এই অংশটা থাকে যেটা আমাদের, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্র থাকে এস। এর মানটা আমাদের দেয়া রয়েছে উদ্দীপকে আমাদের কত, -1,1। তা এই অংশটা ধরে নিচ্ছি -1, 1। আচ্ছা, দেন আমি কিন্তু এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকিনি, জাস্ট পরাবৃত্তটা এঁকে নিচ্ছি। তো পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, এই বিন্দুটা আমাদের দরকার পড়বে। তো পরাবৃত্তের উপরস্থ বিন্দু আমি এক্স, ওয়াই আকারে বিন্দুটা ধরে নিচ্ছি। এবং এখান থেকে যে আমাদের কাজটা করতে হবে মূলত, তো এখান থেকে পরাবৃত্তটা আমরা মূলত আঁকা হয়নি। সো 1,1 পরাবৃত্তর আকারের এদিকে থাকে মূলত। তাই পরাবৃত্তর যে বিন্দুটা আমি ধরে নিচ্ছি যে উপকেন্দ্রটা এখানে রয়েছে -1, 1। তো এই আকারটা থেকে আমাদের মূলত এখন কোশ্চেনটা সলিউশন করতে হবে। তো আমরা বিন্দু নিয়েছি, এখান থেকে এর উপরে যে আমাদের লম্ব টানবো, লম্বটা ধরে নিচ্ছি এটা আমাদের লম্ব, এবং এর উপরে যেটা লম্ব এই দিক থেকে লম্ব আঁকিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের এম বিন্দু হিসাবে আমি ইন্ডিকেট করতে হবে। ধরুন এম বিন্দুটি এখানে বিবেচনা করলাম।
তো এখান থেকে আমাদের এখন নিতে হবে যে ভাষাগত দিকগুলো আমাদের বলতে হবে, যেটা সলিউশন করার জন্য আমরা এখন জাস্ট আমাদের চিত্র আঁকা শেষ, আমরা এখন সলিউশন করা শুরু করব। আমরা বলবো, মনে করি পরাবৃত্তটির উপকেন্দ্র এস 1,1। আর এখানে আমাদের কোশ্চেনে নিয়ামক রেখা সমীকরণ রয়েছে। নিয়ামক রেখা আমাদের এম জেড জেড প্রাইম, নিয়ামকের সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস 1 = 0। তো এই নিয়ামক রেখা সমীকরণটা আমাদের একটা মান ধরে নিতে হবে। তোমরা ধরে নিচ্ছি এই মানটা হচ্ছে আমাদের 1 নং রেখা সমীকরণ ধরে নিচ্ছি। এবং পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু আমি ধরে নিচ্ছি, উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। তাই এখানে বলবো পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি অফ এক্স কমা ওয়াই। তো এটা আমরা লিখলাম। আর পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি জানি, যে পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমার এখানে চিত্রটা যদিও কিন্তু আঁকা হয়নি, তো এখানে আমাদের আরও আগে নেওয়ার লাগতো, এখান থেকে আরও বড় করার লাগতো। আমরা জানি পরাবৃত্তের সংজ্ঞানুসারে এখান থেকে যে নিয়ামক রেখার উপরে যে লম্ব থাকবে আর এখান থেকে আমাদের লম্ব দূরত্বটা সবসময় কী হয়, সেম হয়, অর্থাৎ এসপি = PM আমাদের কিন্তু হয়। আমাদের যদিও আমার চিত্রটা হয়নি, তো চিত্রটা আশা করি আপনারা যারা করতেছেন একদম সমান করে এদিক থেকে বিন্দুটা নিলে এদিক আরও বাড়ে নিতে হয়। সো আমি ধরুন বিন্দুটা এদিক বাড়ে নিলে এখানে যদি এস দিতাম, তো সেক্ষেত্রে মূলত আমাদের একটা মোটামুটি সমান হতো। যদি আমার চিত্রটা সমান নেই, তো আপনারা চিত্রটা এখান থেকে সমান করে আঁকি নিয়ে কাজ করবেন। তো কারণ আঁকার সময় খেয়াল করা হয়নি বিষয়টা, তাই আমার পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা জানি যে এসপি = PM। তাহলে এসপি = আমাদের PM বিষয়টা চলে আসছে। কারণ এখান থেকে আমাদের এসপি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। এসপি মানে কোনো অংশটুকু, আমরা দেখি এসপি এই অংশটা কি, আমাদের দুইটা বিন্দু, আমাদের দুইটা বিন্দু রয়েছে, একটা বিন্দু দুইটা বিন্দু। আমরা সরল রেখা থেকে জানি আসি দুইটা বিন্দু থাকলে তার দূরত্ব কীভাবে বের করতে হয়। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কী ছিল, যে √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাই ভুজদ্বয়ের অন্তর কত হবে এখান থেকে, তাহলে এক্স মাইনাসটা কী হবে, এক্স মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর y-1 হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের বিন্দুর মান বের করা, দুটো বিন্দু থাকলে তার সমীকরণ √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। আর এখানে পিএমটা কি, পিএমটা হচ্ছে এখানে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর আমাদের লম্বের দৈর্ঘ্য বের করার সূত্রটা কী ছিল, যে নিয়ামক রেখার যে সমীকরণটা থাকবে তার কি হয়, আমাদের নিয়ামক রেখার সমীকরণ যা থাকবে সেই সমীকরণটা আমাদের মডুলাস দিয়ে নিতে হয়। মডুলাস এই সমীকরণটা বাই এখানকার এক্সের সহগের বর্গ ওয়াইয়ের সহগের বর্গ। তাহলে এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগের বর্গ 1, তাহলে 1-এর বর্গ আর ওয়াইয়ের সহগ 1-এর বর্গ, এর হচ্ছে রুট। তো এইটা আমাদের বের করে নিতে হয়। PM নিয়ামক রেখার উপর যে সমীকরণটা থাকে তার নিয়ামক রেখার সমীকরণ আমাদের বের করার ফর্মুলাটা। তো এখান থেকে আমাদের সিম্পলি ক্যালকুলেশন করে আমাদের পরাবৃত্তের এখন সমীকরণটা আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। সো আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করবো। এখানে আমাদের রুট আছে, উঠাতে গেলে বর্গ করতে হয়, আর পরম মান উঠাতে গেলে আমাদের বর্গ করতে হয়। এই কারণে আমরা বর্গ করবো এখান থেকে x + 1 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার = এখানে পাচ্ছি x + 1 y+1 হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি √ 1 + 1 2 √2 বর্গ করলে শুধু 2। দেন আমরা এখানে এই অংশটাতে আমরা কি করতে হবে, জাস্ট আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা বর্গ করবো, অবশ্যই 2 দিয়ে গুণ দেবো। তাহলে 2 এই অংশটাতে কি x² প্লাস 2x + 1, আমরা জাস্ট a + b হোল স্কোয়ারের সূত্র ভাঙতেছি। এখানেও কি হবে y² - 2y + 1 ইকুয়ালস টু এখানে a + b + c হোল স্কোয়ার, সূত্র কি a² b² c² প্লাস 2ab, 2 × ab বলতে xy, 2ab 2bc, তাহলে 2y × 1 প্লাস 2ca, তাহলে 1 × a বলতে x। দেন এখানে আমাদের কী হবে, 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হলে 2x², 2 দিয়ে 4x প্লাস এখানে 1 + 1 2, আর 2 দিয়ে গুণ হলে 4, এখানে হচ্ছে y², 2y² - 4y। দেন = এখানে থাকবে x² + y² প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y, আর 1 + 1 হচ্ছে শুধু 1। দেন আমরা সব সমীকরণগুলো যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে আমাদের যে আকারটা ধারণ করবে সেটা হচ্ছে এখানে থাকবে তাহলে x² থেকে একটা x², এখানে 2y², এখানে y², তাহলে একটা যাবে, তাহলে y²। এখানে যদি 2x নিয়ে আসি তাহলে -2xy। তার মানে আমাদের কী কী গেল একটু খেয়াল করুন। এই অংশটা আমরা এই অংশ দুইটা কনভার্ট করেছি। দেন 2x হওয়ার পরে আমাদের x নিতে হয়,
তো এখানে আমাদের আছে 4x, এখানে আছে কত 2x, 2x যদি নিয়ে আসি মাইনাস 2x বিয়োগ করে দিতে হবে, তার মানে প্লাস 2x। এরপরে আমাদের y নিতে হবে, এখানে মাইনাসের 4টা y, এখানে প্লাসের 2টা, এই পাশে যদি পক্ষান্তরকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, তার মানে 4টার 2টা 6টা, মাইনাস 6y। আর এখানে 4 আছে, 1 যদি নিয়ে আসি মাইনাস 1, তার মানে প্লাস 3 ইকুয়ালস টু 0। আর এই সমীকরণটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে আমার নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। আর চাইলে সমীকরণকে আমরা একটু কনভার্ট করে লিখতে পারি, সেটা হচ্ছে কেমন এক্স স্কোয়ার 2ac y², তার মানে এই পুরো অংশটা মিলে আমরা কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে 2x মাইনাস 6y প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানকার যে যা পাইলাম ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। তো আমাদের পরাবৃত্তের সমীকরণটা বের করা শেষ। এরপর আমাদের কি চাওয়া হচ্ছে, পরাবৃত্তের সমীকরণ শেষ, পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে হবে। আমাদের অক্ষের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, এখানে অক্ষের সমীকরণ মানে অক্ষরেখার সমীকরণ। আর অক্ষরেখার সমীকরণ মানে আমরা কি জানি যে অক্ষরেখার সমীকরণ মানে কিন্তু হচ্ছে লম্বরেখার সমীকরণ। তাই এখানে আমাদের লম্বরেখার সমীকরণটা মূলত বের করতে হবে। তা আমরা 1 নং রেখা ধরে নিচ্ছি, 1 নং রেখার আমাদের লম্বরেখার সমীকরণ বের করতে হবে। তাই আমরা এখান থেকে বলবো পরবর্তী অংশটা করার জন্য আমরা নিব ধরি অক্ষরেখার সমীকরণ, অর্থাৎ 1 নং রেখার লম্বরেখার সমীকরণ। তাহলে 1 নং যে রেখাটি ছিল তার লম্বরেখার সমীকরণ আমরা কি জানি যে লম্বরেখার সমীকরণ যদি বের করতে হয় তাহলে এখানে আমাদের কি চেঞ্জ হয় যে এক্স আর ওয়াই এ দুটার হচ্ছে আমাদের যে কোনো একটা চিহ্নের পরিবর্তন হবে এবং ধ্রুবকটাকে আমাদের কে বিবেচনা করতে হয়। তাই আমি একটাকে বিবেচনা করে নিচ্ছি, তাহলে এক্স চিন্তা করে নিলাম এই অংশটা, তাহলে একটার মানে বিপরীত চিহ্ন হবে, তাহলে ওয়াইয়ের বিপরীত চিহ্ন করে নিলাম মাইনাস ওয়াই, আর ধ্রুবক পদটাতে কে বিবেচনা করব ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে চিন্তা করলাম হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। আর এখান থেকে আমাদের কি কে এর মানটা বের করলে আমাদের এই অক্ষরেখার যে লম্বরেখার সমীকরণটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এই 2 নং রেখাটা আমাদের কি যা এস মানে কত এস -1,1 বিন্দুগামী। আর বিন্দুগামী হওয়াতে এখানে কি হবে আমাদের, যেহেতু বিন্দুগামী তাই এ বিন্দুটা এখানে আমাদের বসে দিতে হয়। তাই আমরা 2 নং ইমপ্লাইজ দ্যাট 2 নং এই মানগুলো যদি বসাই দিই এক্সের জায়গায় -1 তার মানে -1, ওয়াইয়ের জায়গায় 1 তার মানে -1 প্লাস কে ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি 1 আর -2 পঁচাত্তর হয়ে গেলে 2। তাহলে অতএব আমাদের নির্ণয় কে এর মান আমরা কি বলতে হবে, কে এর মান 2 নঙ্গে বসাতে হবে, বলবো কে এর মান 2 নং এ বা এখানে 2 নং এ বসাই। তাহলে আমরা যদি কে এর মান 2 নং সমীকরণে বসাই দেই তাহলে আমাদের রেজাল্টটা মূলত বের হয়ে আসবে। তাহলে 2 নংটাতে আমরা বসাই দেই, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 2 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, ইহাই হচ্ছে লম্বরেখার সমীকরণ। তো আমাদের তাহলে প্রথম যে স্টেপ এ একটা আমাদের এটা একটা অ্যান্সার হয়ে গেল, আমাদের 2টা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, এর পরবর্তী আমাদের কার অ্যান্সার বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর হচ্ছে লম্বের সমীকরণ বের করতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট লম্বের দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হয়, আচ্ছা আমরা লম্বের সমীকরণটা শুরুতে আগে বের করে নেই। লম্বের সমীকরণ মানে কি, লম্বরেখার সমীকরণ মানে এর সমান্তরাল রেখার সমীকরণটা আমাদের বের করা হচ্ছে, কারণ এটা লম্ব ছিল। আর মানে কি সমান্তরাল রেখার সমীকরণ আমাদের বের করে নিয়ে আসতে হবে। সো এর পরবর্তীতে আমরা কি ধরবো, যে আমরা আবার ভাষাগত দিকটা বলবো, আবার ধরি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অর্থাৎ 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। আমরা সমান্তরাল রেখার সমীকরণের সূত্রটা কি জানি, যে সমীকরণটা থাকবে এই সমীকরণে সবই ঠিক থাকবে, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়। তাই ধ্রুবক পদটা আমাদের চেঞ্জ করার জন্য কী হবে, তাহলে এক্স প্লাস ওয়াই আর ধ্রুবক পদটা আমরা কে বিবেচনা করলাম, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটাকে আমরা বিবেচনা করলাম, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 3 নং রেখাটা আমাদের কত বিন্দুগামী, 3 নং রেখা কত বিন্দুগামী আমাদের বলে দেওয়া রয়েছে -1 এত বিন্দুগামী। এত বিন্দুগামী হলে আমরা কি বলতে পারি, এখান থেকে জাস্ট মানটা আমরা বের করতে হবে এখন এত বিন্দুগামী হওয়ার জন্য। তাহলে এক্সের জায়গা আর ওয়াইয়ের মান এখানে বসাতে হবে। তাহলে এক্সের জায়গা আমাদের -1, ওয়াইয়ের জায়গা 1 প্লাস কে ইকুয়ালস টু 0। তাই এখান থেকে আমাদের কে এর রেজাল্ট কত আসবে, +1 -1 ক্যান্সেল আউট হলে 0। তাহলে এখান থেকে আমরা কে এর মান 0 পেলাম। তো এই কে এর মানটা আমাদের এখন কী করতে হবে, কে এর মানটা এখন আমরা 1 নং সমীকরণে বসাই দেবো, যে আমাদের সমীকরণটা এখানে ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস 0 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের সেই অক্ষরেখার সমীকরণ যেটা ছিল তার নির্ণয়ের সূত্রটি হবে। তো আমরা এখানে অতএব আমরা এখন ভাষাগত দিকটা এখানে বলবো যে কে এর মান
কে এর মান 3 অঙ্গে বসিয়ে পাই। তাহলে 3 অঙ্গে বসালে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এটা আমাদের আর একটা অ্যান্সার বের হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের আরও অ্যান্সার কি বের করতে হবে, লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। আর লম্বের দৈর্ঘ্য মানে কি, আমাদের লম্বের দৈর্ঘ্যটা আমরা কি জানি যে উপকেন্দ্রিক লম্ব ইকুয়ালস টু যে এখানে আমাদের এর যে অংশটা থাকবে, আমাদের এই অংশটা যে থাকবে এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কিন্তু পুরো অংশটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কয়টা অংশ দেখতে পাচ্ছি, একটা অংশ, দুইটা অংশ সমান হয়। তাই এখানে 2 ইন্টু আমাদের কি বলতে পারি, 2 ইন্টু এর জেড আমাদের 2 দিয়ে গুণ করেই কাজ করতে হবে, কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে 2s/z। এইখানে আমরা এস জেডের মান বের করে তাকে 2 দিয়ে আমরা গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে। তাই আমাদের এখানে আমরা বলবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু এর জেড। আর এই এস জেড মানে কি, এস জেড মানে হচ্ছে আমাদের কি এস ইকুয়াল টু মানে এস 1,-1, বিন্দু থেকে নিয়ামক রেখার কি লম্ব দূরত্ব, অর্থাৎ এই অংশটা মানে কি এস জেড মানে এই নিয়ামক রেখার যে অংশটুকু আছে এই অংশটার হচ্ছে আমাদের লম্ব দূরত্বটাই হচ্ছে এই রেখাটা। তাই আমাদের নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব এই অংশটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের মূলত অ্যান্সারটা চলে আসবে। তা আমরা এখন দিয়ে এখানে বলবো, এখন দিয়ে ভাষাগত দিকটা আমাদের বলতে হবে। এখন এস জেড ইকুয়াল টু এস 1,1 বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে নিয়ামক রেখার লম্ব দূরত্ব মানে কি, আমাদের নিয়ামক রেখা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা ছিল। তাহলে এই বিন্দুটা এখানে এক্স ও ওয়াইয়ের জায়গায় বিন্দুটা বসবে, মডুলাস এক্সের জায়গায় -1, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে আমাদের কি এক্সের সহগের বর্গ ওয়াইয়ের সহগের বর্গ। তাহলে রুট ওভার এক্সের সহগের বর্গ 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের বর্গ 1 স্কোয়ার মডুলাস মান। তো এই অংশটা আমরা কত পাচ্ছি, এখানে প্লাস 1 কাটা যায় 1 বাই কত পাচ্ছি এখানে রুট ওভার 2 এটা পাচ্ছি। কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি আমাদের 2 ইন্টু এর জেড। তাহলে অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা মান বসালে 1/√2, আর এখানে 2কে আমরা কয়টা রুট লিখতে পারি, তাহলে √2 ইন্টু √2 বাই হচ্ছে √2। তাহলে একটা রুট কাটা যায়, অ্যান্সার হচ্ছে √2। তাহলে এই কোশ্চেনটা অনেকটা বড় কোশ্চেন ছিল, আমি সব কটা কোশ্চেন আপনাদের দেখালাম। তো আপনি এই টাইপের যে কোনো অঙ্ক আসুক নিয়ামক রেখা সংক্রান্ত পরাবৃত্তের সবগুলো জাস্ট সূত্রের উপরে বেস করে আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবো। সেই ফর্মেটে আপনারা করবেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। সো অনেকটা বড় এটা হলো সূত্র, এর কারণে আমার মূলত এত বড় কোশ্চেন আমাকে অ্যান্সার দিতে মন চায় না, কিন্তু বারবার রিকোয়েস্ট করার ফলে আমি আপনাদেরকে সবগুলো অ্যান্সার মূলত করতেছি। এরপরে রাফসান জানি নামে যে রাজশাহী থেকে, তিনি আমাকে কোশ্চেন করেছিলেন যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস 3 ডিভাইডেড রুট ওভার 9 - x² এর ডোমেন আমাদের বের করতে হবে। তো এই জাতীয় ফাংশনগুলো ডোমেন বের করার জন্য আমি 9টা পদ্ধতিতে আপনাদেরকে দেখাইছিলাম যে 9টা পদ্ধতির ডোমেন এবং রেঞ্জ আমরা বের করতে পারি, সেখানে আমি সবগুলো ডিটেলস বলেছি। তারপরে এখানে স্পেশালি ম্যাথটা তাই অনেকটা জটিল মনে হতে ব্যতিক্রমী ম্যাথ, তা আমি এই ম্যাথটা আপনাদেরকে সলিউশন করে দিচ্ছি। তো এই ফাংশনগুলো ম্যাথ সলিউশন করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, তো সেটা হচ্ছে এখানে সাইন রয়েছে, সাইন কত থেকে কতর মধ্যে মান গ্রহণ করতে পারে আমরা জানি, সাইন আর কস কত থেকে কত -1 < x < 1। এই রেঞ্জের সবগুলো মান কিন্তু সাইন এবং কস গ্রহণ করতে পারে। তাই এখানে এই রেঞ্জটা আমরা যদি লিখতে চাই মানে কি বদ্ধ ব্যবধিত -1 থেকে 1 পর্যন্ত এই সবগুলো মান কিন্তু সাইন গ্রহণ করতে পারবে। কিন্তু হরের ক্ষেত্রে আমাদের আরেকটা দেখতে পাচ্ছি, হরের ক্ষেত্রে রয়েছে √9 - x²। তো হরের ক্ষেত্রে আমরা কত হলে সংজ্ঞায়িত আমরা করতে পারবো না, হর যদি 0 হয়ে যায় তাহলে হর যদি 0 মান হয় তবে সেক্ষেত্রে আমরা সংজ্ঞা দিতে পারবো না। আর রুটের ভিতরে কিন্তু হরে রুট রয়েছে, রুটের মানও কী হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, নেগেটিভ হলে আমরা তাও সংজ্ঞা দিতে পারবো না। তার মানে এখানে এই রুটের ভিতরে যদি সংজ্ঞায়িত মান পেতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে হতে হবে কি, এ মানটা অবশ্যই 0 থেকে বড় মান ধারণ করতে হবে। তাই এখানে আমি ভাষাগত দিকগুলো আমি আমার সবগুলো পর্বতে বলেছিলাম, তাই এখানে আবারও ব্যাখ্যা করে আমি বলতেছি যে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি আমাদের কী হবে যে এই অংশটা রুটের ভিতরের যে অংশটা আমাদের 9 - x² হচ্ছে 0। তো এখান থেকে আমরা পাচ্ছি কি 9 x², তো এখান থেকে পাচ্ছি x² 9। তো আর এই অংশটা থেকে আমরা যদি মান বের করতে চাই, আমি এই স্টেপগুলো আপনাদেরকে বলেছিলাম, এই অংশটা থেকে আমরা যদি করতেই চাই তাহলে এখানে রুট করতে হয়, রুট করলে আমরা প্লাস মাইনাস যে কোনো মান পেতে পারি। আর অসমতা চিহ্নের ক্ষেত্রে আমরা কিন্তু এই অংশটা খোলা ব্যবহৃত মানগুলো পাবো, অর্থাৎ এখান থেকে যে মানগুলো আমাদের আসতেছে এক্স এলিমেন্ট হচ্ছে -3 থেকে
3 পর্যন্ত এই মানগুলো কিন্তু এখান থেকে ধারণ করবে। তো আমার মনে হয় এই অংশটা অনেকে বোঝেন নাই। তো এই অংশটা আমরা রুট করতাম, তাহলে এক্সের মান আসতো এখান থেকে প্লাস মাইনাস কিন্তু 9। আর এই বিষয়টাকে আমি এক্সপ্লেন করেছিলাম যে এই অংশটা পাইতে গেলে আমাদের অবশ্যই কিন্তু মানে মডুলাস আকার নিতে হয়। আর পরম মানের ভিতরে আমাদের যখন মানগুলো থাকে সেই আকারটা আমাদের মূলত আসে যে পরম মান থেকে। পরম মানের ভিতরে যে মানগুলো থাকুক না কেন, আমরা যখন কাজ করব তখন অবশ্যই এখানে প্লাস মাইনাস আমাদের মান নিতে হয়। সো এক্স আমাদের যখন নিতে হয় তখন প্লাস মাইনাস কিন্তু এখান থেকে 3 আসে। আর এই 3টা আমাদের পরম মান বোঝায়, সেটা পজিটিভ দিক হতে পারে, নেগেটিভ দিতে হতে পারে। এ কারণে এক্স এলিমেন্ট এখান থেকে আসবে -3 থেকে 3 পর্যন্ত এখানে মানগুলো আমাদের ধারণ করতে পারবে। তো এখানেকার যে বিষয়টা, তাহলে আমাদের সবগুলো মান ধারণ করতে পারবে। কিন্তু আমাদের কথা হলো এই ফাংশনটাতে সাইনের যদি আমরা এখানে কত বসাই, -3 যদি আমরা ইনপুট দেই, আমাদের সত্যটা হলো এর ভিতরে কী মান হওয়া যাবে না, ঋণাত্মক মান কিন্তু হতে পারবে না। তাই এখানে আমাদের কিন্তু ঋণাত্মক 3 আসছে। হ্যাঁ, তাই ঋণাত্মক মানগুলো আমাদের এখানে কিন্তু গ্রহণযোগ্য পাবে না। আবার এই ফাংশনটাতে যদি আমরা দেখুন, ফাংশনটার জন্য আমরা তো একদিক পাচ্ছি, এখানে যদি আবার আমরা ইনপুট দেই যে -3 এখানে ইনপুট দিচ্ছি, দেখুন তারপরে কি আসে, যেটা সংজ্ঞায়িত ভ্যালু থাকে কি থাকে না। কিন্তু আমরা যখন সংজ্ঞা দিয়ে -3 আমরা যদি ইনপুট দিয়ে দেখাই, তাহলে -3 -6। আর সাইন ইনভার্স আমরা যদি ইনপুট দেই, যে এখানে সাইন ইনভার্স আমরা নিলাম, সাইজ ইনভার্স ইনপুট দিব হচ্ছে -6। দেখুন এই অংশটা দিলে আমাদের কি আসতেছে, ম্যাথ ইরোর। কারণ এই অংশটাতে আমরা ইনপুট দিলে পারবো না, কারণ এটা আমাদের অসংজ্ঞায়িত মান। তার মানে এর মানটার মধ্যে যে -3 মানটা আসছে তা আমাদের সংজ্ঞায়িত নয়। কারণ সাইন ইনভার্সের মানে রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকে, সাইন ইনভার্স রেঞ্জ বদ্ধ ব্যবধিতে -1 থেকে 1 মধ্যে থাকে। কিন্তু এখানে কিন্তু আমাদের -1 থেকে মানগুলো আমরা নিতে পারবো না। আবার যদি চিন্তা করেন এখানে যদি মাইনাস মান থেকে নিতেই চান, তো সেক্ষেত্রে আমাদের কি সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। আবার এখানে যেহেতু মাইনাস মান আমরা নিতেই পারবো না, সেক্ষেত্রে এক্সের মান আমাদের অবশ্যই কোনো ধনাত্মক থেকে মান থেকে স্টার্ট করতে হয়। সেক্ষেত্রে কত, আমরা 1 থেকে যদি শুরু করি তাও কত পাবো, আমরা 1 থেকে যদি এখানে শুরু করি তাহলে পাচ্ছি। তো এখানে সাইন ইনভার্সের কোন মানগুলোর জন্য সংজ্ঞায়িত, আমরা এখানে যেহেতু 3 থেকে আসছে আমরা 3 দিলাম অসংজ্ঞায়িত, আমরা 2 দিয়েও দেখি, তাহলে -2 আমরা দিয়ে দেখি আমাদের হয় কি না। তো আমরা যদি এখান থেকে -2 আবারও দেই, ধরুন সাইন ইনভার্স এখান থেকে দিলাম হচ্ছে -2, তারপরেও দেখুন এখান থেকে আমাদের কিন্তু ম্যাথ ইরোর চলে আসতেইছে। তার মানে আমরা মাইনাসের যে কোনো মান দিই না কেন, মানে অসংজ্ঞায়িত মানই কিন্তু আসবে। আচ্ছা, আমরা তাহলে এখন পজিটিভ মানগুলো থেকে চিন্তা করি, এখান থেকে তো সবগুলো মান এখান থেকে -3 থেকে বড় মানগুলো ধারণ করতে সে পারে। কিন্তু আমি যদি এখান থেকে -3 দেখলাম, 2 দেখলাম, তাহলে 1 দিয়ে দেখি, আমরা 1 যদি দেই মানে পজিটিভ মান, তাহলে সেক্ষেত্রে হয় কি -2 সংজ্ঞায়িত হচ্ছে না। আবার যদি 2 দেই, 2 দিলে আমাদের কত হয়, -1 হলে কিন্তু আমাদের সংজ্ঞায়িত হবে। কারণ আমি যদি সাইন ইনভার্স দেই, সাইন ইনভার্স এখানে যদি আমরা 2 দেই, তাহলে 2 -3 অর্থাৎ -1 আসবে। আমরা যদি -1 দেই, সাইন ইনভার্স -1 মান কিন্তু আমাদের জানা আছে, কারণ এর মান হচ্ছে -90। আর এছাড়াও যদি আমরা পরের মান যদি আরও বাড়ে দেই, 2 থেকে যদি আমরা 3 করি, তাহলে 3 - 3 = কত হবে, 0। আর সাইন ইনভার্স 0-র মান তো আমাদের জানা আছে, যে সাইন ইনভার্স 0 আমরা যদি ইনপুট দিই তখন পাবো আমরা 0। সেক্ষেত্রে আমাদের কি হয়, যে আমাদের এই সব মানগুলোর মধ্যে যে যে বিষয়টা আমাদের আসতেছে, তাহলে আমরা এখান থেকে 2 থেকে ইনপুট দিতে পারবো। 2 থেকে 3 ইনপুট দিলে হবে, আমাদের মান যাচ্ছে এই রেঞ্জের মধ্যে। তার মানে এখান থেকে 2 আর 3 রেজাল্ট দিলে আমাদের পাচ্ছি। তাহলে এদিক 2 আর 3, এদিক থেকে কত আমাদের একদম এখান থেকে এর মাঝামাঝি কিন্তু আমরা অনেকগুলো মান নিতে পারবো। কিন্তু এখান থেকে আমাদের কি আসতেছে, এই অংশটা 2 থেকে বড় মান নিতে হচ্ছে, তার মানে 2 সহ মান, এটা বদ্ধ ব্যবধি। আর এখানে কিন্তু 3 সহ মানে কি ছোটো মানগুলো, তাই অংশটা আমাদের কি খোলা ব্যবধিতে মানগুলো নিতে হচ্ছে। সো তাই এক্ষেত্রে আমাদের যে ডোমেনের যে বিষয়টা আসছে, তাই ডোমেন হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি 2,3। তাই এখানে আমাদের একটু ভাষা দিয়ে ভাষাগুলো আমাদের বলতে হবে। তো আমরা এখানে বলবো যে কিন্তু যে বিষয়গুলো আমি একটু ভাষা দিয়ে অনেক কথামাত্র বললাম, কিন্তু এই বিষয়গুলো আমাদের বলতে হবে। কিন্তু এক্স এলিমেন্ট আমাদের যে এই মানটা -3,3 হলে এক্সের সকল মানের জন্য সাইন ইনভার্স আমাদের সাইন ইনভার্স x-3 সংজ্ঞায়িত নয়। আর কারণও আমরা বলবো সাইন এক্সের রেঞ্জটা হচ্ছে বদ্ধ ব্যবধিতে -1 থেকে 1 মধ্যে কিন্তু আমাদের বদ্ধ ব্যবধিতে মানগুলো সে ধারণ করতে পারবে। তাই অতএব আমাদের মূলত প্রদত্ত ফাংশনের ডোমেন কত দাঁড়ালো, প্রদত্ত ফাংশনের ডোমেন আমরা কত পাইলাম, সেক্ষেত্রে ডোমেনটা হচ্ছে আমাদের এখান থেকে বদ্ধ ব্যবধি 2,3।
আর এই অপশনটা কোথায় ছিল আমাদের যদি দেখি বদ্ধ ব্যবধিতে এই অপশনটা ছিল, অপশন খতে আমাদের ছিল রাইট অ্যান্সারটা। তাহলে এই অ্যান্সারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী আমাদের মাসুদ রানা কোশ্চেন করেছিল যে বিন্যাস সমাবেশ থেকে, মূলত এটি ইন্টারমিডিয়েটের, এটাও আমাদের কোশ্চেন ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টের পঞ্চম অধ্যায় থেকে করা ছিল। তো এখানে বলা হচ্ছে 5 5 6 6 7 7 সংখ্যাগুলো থেকে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে তা আমাদের বের করতে হবে। সো এই ম্যাথটা অনেকটা সহজ একটা মেথড, কারণ এখানে অতটা জটিলতা নেই ম্যাথটাতে। কারণ কি করতে হবে, এখানে সবগুলো অঙ্ক থেকে আপনি কত সংখ্যাগুলো গঠন করতে পারবেন। সবগুলো অঙ্ক থেকে, সবগুলো সংখ্যা থেকে এখানে অঙ্ক আমাদের করা রয়েছে 1 2 3 4 5 6 6টা অঙ্ক রয়েছে। 6টা অঙ্ক থেকে আমরা কতভাবে সাজাতে পারি অঙ্কগুলো গঠন করতে পারবো। 3টা অঙ্ক নিয়ে যদি বিন্যাস সমাবেশ অঙ্ক সাজাতে চাই তাহলে করতে হবে 6 টু দি পাওয়ার 3 সংখ্যক উপায় আমরা সাজাতে পারবো। তাহলে 6 টু দি পাওয়ার 3 সংখ্যক উপায় মানে আমাদের রেজাল্ট কত হবে, তো 6 টু দি পাওয়ার 3 যদি আমরা ইউজ করি তাহলে রেজাল্ট পাচ্ছি হচ্ছে 216। দেন আমি অঙ্কটা করতেছি না, জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি। তো এরপর আমাদের কাজটা হলো এই এই 6টা সংখ্যা থেকে আমাদের কয়টা অঙ্ক বাছতে নিতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট নিতে হবে। 3 অঙ্ক বিশিষ্ট নেওয়া মানে কি, যে এখান থেকে আমাদের 6টা থেকে 3টা জাস্ট চুজ করে নিতে হবে, অর্থাৎ 6p3। আর 6p3 রেজাল্টটা হচ্ছে আমাদের 120। এই বিষয়টা আমরা যদি ক্যালকুলেটর ইনপুট দেই, যারা আমাদের 9 10-এ যারা পড়েন তারা সেক্ষেত্রে এই অঙ্কগুলো বুঝবেন না। আমি ক্যালকুলেশনটা দেখাই। 6 শিফট দিয়ে আপনি যদি এখানে গুণ আর ভাগে দেখুন বাটন রয়েছে, আমাদের পি যদি দেই তাহলে 6p আসবে, এবং আমরা যদি 3 দিতে পারি তাহলে 6p3 ক্যালকুলেটর আসবে। আর যার মান হচ্ছে 120, আমরা মান পেয়ে গেছি। তাহলে 120 হচ্ছে 3টা সংখ্যাকে আমরা নিতে পারি, কিন্তু এর মধ্যে কি আমাদের রিপিটেশন রয়েছে। তো রিপিটেশন কয়টা সংখ্যা আমরা পাবো, সেটা হচ্ছে যে 6 টু দি পাওয়ার 3 থেকে 6p3 বাদ দিলে রিপিট কয়টা সংখ্যা হলো আমরা সেই কয়টা সংখ্যা রেজাল্ট পাবো। তাহলে রিপিট হচ্ছে আমাদের 216 মাইনাস 120। তাহলে রিপিট হচ্ছে আমাদের কত, যে 96টি সংখ্যা আমাদের কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে এই 96 সংখ্যাটা আমাদের মূল সংখ্যা থেকে বাদ দিতে হবে, কারণ এই রিপিট আমাদের মূল 3 অঙ্কের বিশিষ্ট কয়টা সংখ্যা আমরা গঠন করতে পারতেছিলাম, যে 120টা সংখ্যা আমরা গঠন করতে পারতেছিলাম। কিন্তু এর মধ্যে রিপিট হচ্ছে কয়টি সংখ্যা, আমাদের রিপিট হচ্ছে 96টা। তাই কিন্তু 96টা সংখ্যা আমাদের নেওয়া যাবে না, 96টাকে বাদ দিতে হবে। কোথায় থেকে, 120 থেকে 96 বাদ। 120 থেকে যদি 96কে আমরা বাদ দিয়ে নিই তাহলে রেজাল্ট পাচ্ছি হচ্ছে 24। অর্থাৎ এখান থেকে আমাদের পাচ্ছি হচ্ছে 24টা সংখ্যা আমাদের আসতেছে। তো আশা করি আপনারা ইজিলি বুঝতে পেরেছেন যে এই প্রকারের যে ম্যাথগুলো আমাদের করতে হয়, তো ইজিলি আপনারা বুঝতে পারতেছেন। তো এই ছিল এখানকার হচ্ছে 24 অপশনটা। আমরা যদি খেয়াল করি অপশনটা হচ্ছে ঘ নাম্বার অপশনটা। তো এই কোশ্চেনটা আমাদের এসেছিল এখান থেকে। এরপর আমাদের গ্রুপে কোশ্চেন করেছিল যে মাহফুজুর রহমান, যে কোশ্চেনটা তার তো অ্যান্সার আমি দিয়েই দিয়েছি অলরেডি। তো লাস্ট মোহাম্মদ বিন হার্স, ইনি আমাদেরকে কোশ্চেন করেছিলেন এসএসসি থেকে। প্রথম 3টা কোশ্চেন ছিল আমাদের ইন্টারমিডিয়েট থেকে, আর এই কোশ্চেনটা করেছিল মোহাম্মদ বিন হার্স হবিগঞ্জ থেকে। ফেসবুক গ্রুপে আমাদের দেখবেন যে তার স্ক্রিনশট দেওয়া রয়েছে, তিনি কোশ্চেনগুলো অনেক আগে দিয়েছিল। তো সেখানে উনি পরিমিতির সৃজনশীল কোশ্চেন আমাদেরকে দিয়েছিল। তো আমি আপনাকে বলবো, আমি পরিমিতির অনেকগুলো পর্ব করেছি। মূলত পর্ব করেছি আমি 16.1-এর আমি 15টা পর্ব করেছি, এবং 16.2, 16.3, 16.4-এর 26টা করে আমি পর্ব করেছি। অর্থাৎ 15 প্লাস 26, 26, 26। তাহলে আমাদের টোটাল পর্ব হচ্ছে কয়টা, 15 যোগ 26 গুণন হচ্ছে 3, রেজাল্ট হচ্ছে 93। আমি 93টা পর্ব আপলোড করেছি এই পরিমিতির বিষয়গুলো নিয়ে। আপনি যদি আমাদের এই 93টা পর্ব যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখবেন পরিমিতির যে কোনো সমস্যা আপনার সমস্যা হবে না, কারণ এই সব বেসিক বিষয়গুলো আমি একটা একটা করে ভেঙে ভেঙে সবগুলো অঙ্ক আপলোড করেছি, যাতে কেউ কোনো অঙ্কে সমস্যা না হয়। তো এরপরে যদি কোনো অনুচ্ছেদ, কোনো একটা অংশ বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। আমি প্রশ্নোত্তর পর্বে আপনাদের যার যেটা সমস্যা হয় সবগুলো সমস্যা সমাধান করে ভিডিও আকারে আপলোড করব। কারণ আমি বলেছি যত সমস্যা আসুক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব বিষয়ে আমি সলিউশন আপনাদেরকে আপলোড করব আমার চ্যানেলে।
তো অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো মেক করে আপনাদের মাঝে উপহার দিচ্ছি। যদি প্রশ্ন উত্তর পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আপনি যদি আরও কোশ্চেন করতে চান তো আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর আমি সমাধান করে ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুকে যদি লাইক দিয়ে না থাকেন লাইক দিতে পারেন, এবং যে কোনো সমস্যায় আপনারা আছি আপনাদের পাশে। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে। আপনার দেয়া যে কোশ্চেনগুলো থাকবে তো সেখান থেকে কঠিন যে কোশ্চেনগুলো মনে হবে আমি সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হব আবার সেই প্রশ্ন উত্তর পর্বগুলোতে। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। যে কোনো কোশ্চেন সমস্যা থাকলে যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও লাগে আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাবেন, সেখান থেকে আপনার পছন্দ মতো ভিডিও আপনি দেখতে পারেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সো আর বেশি কিছু বলার নাই, তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্ব থেকে।